আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লন্ডনে চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানালেন দেশবাসীকে। বিমানবন্দর থেকে ফিরোজা, মানুষের বাঁধ ভাঙা উল্লাস, শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত বিএনপি নেত্রী। গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে আশা মির্জা ফখরুলের। জুবাইদা রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। এবার কোরবানির ঈদে টানা 10 দিন ছুটির সুখবর দিল সরকার। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল। এবং নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখার বাস্তবায়ন চায় এনসিপি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুতই জাতীয় সনদ জানালেন আলী রিয়াজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শামিলা রহমানকে সাথে নিয়ে বেলা 11:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। লাখো মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে সঙ্গী করে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। দলের নেতাদের আশা, বেগম জিয়া দেশে ফেরায় গণতন্ত্র উত্তরণের পথ আরো সহজ হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও আজিজুল হাকিম পলাশ। দেশে ফিরেছেন দেশের নেত্রী, দেশনেত্রী। ফুল স্লোগান আর উষ্ণ অভ্যর্থনায় দেশের মাটিতে বেগম জিয়াকে স্বাগত জানালো লাখো মানুষ। সকাল 10:45-এ দেশের মাটি স্পর্শ করে বেগম জিয়াকে বহন করা কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিছু সময়ের আনুষ্ঠানিকতা সেরে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসে বেগম জিয়ার গাড়ি বহর। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এর অনেক আগেই লোকে লোকারণ্য, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক। তিনি এলেন যেন জেগে উঠল রাজপথ। মূল সড়কে প্রিয় নেত্রীর গাড়ি এসে পৌঁছলে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় আর দলীয় পতাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন নেড়ে স্বাগত জানানো হয় দলীয় প্রধানকে। ভেঙে পড়ে রাস্তায় অবস্থান না করার বিষয়ে দলের কঠোর নির্দেশনা। মানুষের স্রোত ঠেলে গুলশানের পথে এগোতে বেগ পেতে হয় বেগম জিয়ার গাড়ি বহরকে। বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে এই জাতি আজকে যে সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে আলোর মুখ দেখবে। নেতাকর্মীদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার সততা, দেশপ্রেম এবং নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছে, এটি তার রাজনীতিতে সবচেয়ে বড় সফলতা। এদিকে সকাল থেকেই নেতাকর্মীদের একাংশের যেন গন্তব্য হয়ে ওঠে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরার খবরে জিয়া পরিবারের সদস্য, স্বজন, কাছের মানুষরাও আসতে থাকেন ফিরোজায়। ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দুপুর 1:30টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এই প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন দলের দুই শীর্ষ নেতার দেশের বাইরে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই অস্বস্তির ছিল। সে অর্থে বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। পাশাপাশি তারা আশা করছেন দ্রুতই দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে সকাল থেকে বিমানবন্দর এলাকা থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত ছিল জনস্রোত। লাখ লাখ মানুষের সমাগমে ভেঙে যায় সকল বাধা। উচ্ছ্বসিত নেতাকর্মীরা শুভেচ্ছা ভালোবাসায় বরণ করে নেন তাদের প্রিয় নেত্রীকে। তাদের আশা, দলীয় প্রধান দেশে আসায় নতুন প্রাণ ফিরবে দলে। দ্রুতই ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন একরামুল হক পাপন। সবশেষ দেশের কোন রাজনীতিবিদ মাতৃভূমিতে ফিরে এমন ভালোবাসা সম্মান পেয়েছেন তা বলা দুষ্কর। কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় কিংবা দেশের জন্য কতটা প্রয়োজনীয় তারই হয়তো প্রমাণ এই জনস্রোত। সকাল থেকেই বেগম জিয়াকে এক নজর দেখতে বিমানবন্দর এলাকায় ঢল নামে বিএনপি সমর্থক আর সাধারণ মানুষের। ঢাকা আর আশেপাশের জেলার নেতাকর্মীরাই খুব ভোরে সড়কে এসে অবস্থান নেন। কে কত কাছ থেকে নেত্রীকে দেখবেন তারই যেন প্রতিযোগিতা ছিল বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে। দেশবাসীর কাছে কৃতজ্ঞ যে আন্দোলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, ওনার সুনেতৃত্বে দেশ চলুক। আজকে এই 17 বছর পরে আমাদের যারা বিএনপি করি আমাদের সবার কাছে ঈদের মতন আনন্দ লাগতেছে। নেতাকর্মীরা যখন শুনলেন বেগম জিয়া দেশের মাটিতে পা রেখেছেন তাদের উচ্ছ্বাস উদ্দীপনাও বেড়ে যায় কয়েক গুণ। উৎসব আবহ ছড়িয়ে পড়ে। বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের মাঝে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে হ্যামিলনের বাঁশিওয়ালার পেছনে যেন মুগ্ধ অনুসারীদের ছুটে চলা। লাখ লাখ মানুষের উপস্থিতি কিন্তু এই বেগম জিয়ার গাড়ি বহরের সাথে সাথে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে যদি বলি যে এই বেগম জিয়ার গাড়ি বহরের সাথে শুধুমাত্র বেগম জিয়াকে দেখবার জন্য তারা রাস্তার এক পাশে দাঁড়িয়েছেন এবং অনেকে কেউ কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, কেউ কেউ হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। দেশের লক্ষ লক্ষ মানুষ সেই এয়ারপোর্ট থেকে ওনার বাসভবন পর্যন্ত আপনারা দেখেন যে এটা ঈদের আনন্দে এত মানুষ দেখা যায় না। 18 কোটি মানুষের প্রত্যাশা ছিল আজকে এই দিনটির জন্য, এদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করেছিল। আমরা অনেক আনন্দিত, এই দল সহ পুরো জাতি আমি মনে করি আনন্দিত। আগে থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের কারা কোথায় দাঁড়াবেন তার নির্দেশনা দেওয়া থাকলেও জনভোগান্তির কথা ভেবে বেগম জিয়া তার বাসভবন ফিরোজায় যান নেভি অফিসের পাশে সড়ক দিয়ে। এতে বনানী, কাকলি, গুলশানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা নেত্রীকে দেখা থেকে বঞ্চিত হলেও একটুও ভাটা পড়েনি তাদের উচ্ছ্বাসে। নেত্রী ঠিকঠাক দেশে এসেছেন, এতেই খুশি তারা। আমরা বিশ্বাস করি এই দেশের স্বাধীনতা যেমন এসেছে জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে এই জিয়া পরিবারের মাধ্যমে। 2-, 3-, 5- যাই করুক না কেন, বেগম খালেদা জিয়া বাদে এই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ চলতে পারে না। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ট্রেন নিয়ে যাচ্ছেন, যে স্পিডে যাচ্ছেন, আজকে উনি ওই ট্রেনে যাত্রী হিসাবে তারেক রহমান সাহেবকে নির্দেশনা দিবেন, বিএনপিকে নির্দেশনা দিবেন, এটাই আমাদের সবচেয়ে বেশি বড় পাওয়া। বিএনপি নেতারা জানান বেগম জিয়ার জনপ্রিয়তাই ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার ঈর্ষার কারণ। জেল, জুলুম, নির্যাতন সবই ভোগ করতে হয়েছে তাকে বিগত এক যুগেরও বেশি সময় ধরে। তারপরও ছিলেন দেশ ও জনগণের অধিকারের প্রশ্নে অনড়, আপোষহীন। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে বেগম জিয়া বলেছেন কারোর প্রতি কোনো ক্ষোভ নেই তার। তাই বেগম জিয়া দেশে ফিরে পেলেন লাখো মানুষের ভালোবাসা আর তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে জনরোষে পালাতে হয়েছে দেশ ছেড়ে। এখন বিএনপির অপেক্ষা দলের আরেক কাণ্ডারি তারেক রহমানের ফেরার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতির পর্দায় তিনি কখনোই ছিলেন না। শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী বলে তার বিরুদ্ধেও হয় মামলা, দেয়া হয় 3 বছরের দণ্ড। সে দণ্ড মাথায় নিয়ে এবার দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান, যাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস। রাজনীতিতে না থেকেও খালেদা জিয়া, তারেক রহমানের অনুপস্থিতিতে গেল কয়েক বছর রাজনীতির নানা সমীকরণে বারবার উঠে এসেছে ডাক্তার জুবাইদার নাম।
জিয়া পরিবারের বধূ জুবাইদা রহমানকে নিয়ে দেখুন SM আশরাফের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান মনির। 17 বছর, এক যুগেরও বেশি সময়। একটা প্রজন্ম বেড়ে উঠেছে, দেশের অনেক কিছু বদলে গেছে, কিন্তু একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা জুবাইদা রহমান সব কিছু থেকে বঞ্চিত হয়ে কাটিয়েছেন নির্বাসিত দীর্ঘ এক জীবন। এবার তিনি ফিরেছেন নিজ মাতৃভূমিতে। এই ফিরে আসা শুধুই শারীরিক নয়, এক আবেগের ফিরে আসা সংগ্রামের গল্পে, ফিরে আসা ভালোবাসার প্রিয় মানুষগুলোর কাছে। দু 2007 সালে রাজনৈতিক অস্থিরতা যখন চরমে, তার ঠিক পরেই তারেক রহমানের হাত ধরে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা। দীর্ঘ এই প্রবাস জীবনে প্রতিনিয়ত হতে হয়েছে কঠিন পরিস্থিতির মুখোমুখি। মা, বোন, পরিবার ছেড়ে বাইরে থাকলেও দেশকে হৃদয়ে ধারণ করে রেখেছিলেন তিনি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফাউন্ডেশন অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে সম্পন্ন করেছে। আত্মীয় স্বজনের সাথে তার যে একটা গেট টুগেদার থাকে বা প্রত্যেকটা মানুষেরই থাকে, ছোট বড় হোক, ধনী দারিদ্র হোক, সেই জিনিসটা থেকে সে পুরোপুরি বঞ্চিত ছিল। তো সেই হিসাবে তার অবদানকে আমরা অনেক বড় কিছু দেখি এবং তার সেই অবদানকে আমরা স্যালুট জানাই। ডাক্তার জুবাইদা রহমান শুধু একজন রাজনৈতিক পরিবারের সদস্যই নন, তিনি একজন চিকিৎসক, একজন শিক্ষিত, আত্মমর্যাদা সম্পন্ন নারী। নির্বাসনে থেকেও যিনি তার পেশাগত দায়িত্ব ও সামাজিক ভূমিকা পালন করে গেছেন। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার পুত্রবধূ আমাদের দেশনায়ক তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ফিরেছেন। জনস্রোত হয়েছে, গণজাগরণ তৈরি হয়েছে। এটা আমি বলবো এদেশে বিএনপি এবং এদেশের জনগণের একটি পুনর্জাগরণ আমি বলবো। আজ যখন তিনি ফিরে এসেছেন, তখন কেবল স্ত্রী নয়, মা নয়, একজন সংগ্রামী নারী এবং একজন নিঃস্বার্থ সাথীর প্রতিচ্ছবি হয়েই যেন ফিরলেন। আমাদের দেশে ব্যবহার তার ওনার অভিজ্ঞতা ওনাকে অভিজ্ঞতা দিবেন, আমাদের জুবাইদা রহমান সাহেব পাশে দাঁড়িয়ে থাকবেন, সহযোগিতা করবেন, সবকিছু মিলে কিন্তু একটা টিম ওয়ার্ক হচ্ছে। তার এই ফিরে আসা হতে পারে নতুন কিছুর সূচনা, যার জবাব হয়তো পাওয়া রয়েছে ভবিষ্যতের হাতে। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। এদিকে দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিকেলে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে সন্ধ্যা 6:30 নাগাদ তিনি স্কয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপির আবেদন অনুযায়ী এই সময় তার গাড়িবহরকে নিরাপত্তা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডাক্তার জুবাইদা রহমানের মা সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার জয়ী সৈয়দা ইকবাল মান্দো বানু গত 2 মে ধানমন্ডিতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবার ঈদুল আজহায় টানা 10 দিনের ছুটির সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকার। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল করে 1 সপ্তাহের মধ্যে নতুন সাইবার সুরক্ষা আইন কার্যকর হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদুল আজহার গুরুত্ব অনেক। সবাই যাতে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারই প্রথম রেকর্ড 10 দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভার বিভিন্ন সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো
আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন, বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভেটিং শেষে 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নতুন এই আইনে জামিন অযোগ্য ধারাগুলো জামিনের বিধান রেখে সর্বোচ্চ শাস্তি 2 বছর করা হয়েছে। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বড় সংস্কার বাস্তবায়ন করা হবে না। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যুব উদ্যোক্তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখার বাস্তবায়ন চান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের 2য় দফায় বৈঠক শেষে তিনি বলেন, বিচার ও মৌলিক সংস্কার করতে পারলে নির্ধারিত সময়ে ভোট আয়োজন সম্ভব। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্রুত জাতীয় সনদ তৈরিতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনা চলছে বিভিন্ন পক্ষের সঙ্গে। বিস্তারিত রাস্তা দাসের রিপোর্টে। ঐক্যমত্য কমিশনের সাথে 2য় দফায় বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠকের শুরুতেই এনসিপির পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন তিনি। বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হতেই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়। এ সময় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে আনুষ্ঠানিকতার বাইরেও চলছে আনুষ্ঠানিক আলোচনা। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। বৈঠক শেষে এনসিপির নেতারা বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত নির্বাচন জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের আয়োজন চান দলটি। নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার আধিপত্য ছিল এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে। মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন এবং ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। এখন পর্যন্ত মোট 25টি দলের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ থেকে ইতালিতে কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই করেছে 2 দেশ। রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমঝোতা স্মারকে সই করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়েন্তেদোজি। এ সময় আসিফ নজরুল জানান, এর ফলে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা কমবে। বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরব ও জর্ডানে জরিমানা ছাড়া অবৈধ কর্মীদের বৈধতার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। উন্নত জীবনের প্রত্যাশায় প্রতি বছর
অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যেতে চান বহু বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী কর্মী। সেই যাত্রায় কেউ কেউ সফল হলেও বেশিরভাগই নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুযাত্রা থামাতে বাংলাদেশ ও ইতালি বহু উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছে। ইতালি সরকারের হিসেবে 2024 সালে সমুদ্রপথে 14,284 জন বাংলাদেশি দেশটিতে গেছেন। এভাবে অবৈধ অভিবাসন বন্ধে মঙ্গলবার বাংলাদেশ ও ইতালির মধ্যে সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি নামে এই সমঝোতা স্মারক অনুযায়ী একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করা হবে, যারা বৈঠকের মাধ্যমে কর্মীদের ভাষা শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের খাত নির্ধারণ করবে। আমরা সব সময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করে আসছে। এর ফলে দুই দেশের বন্ধুত্ব আরো বাড়বে। MOU এর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরো দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই। এটা করার কারণে মূলত যে লাভটা হবে, অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো। এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। ডক্টর আসিফ নজরুল আরও জানান, সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীরা স্বেচ্ছায় বৈধ হতে গেলে তাদের ফিরিয়ে না দিয়ে বৈধতা দেবে দেশটির সরকার। সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, সেটা হচ্ছে ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি, এবং ওইখানে যারা অবৈধভাবে যারা আমাদের নারী শ্রমিকরা আছেন, ওনারা ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং মালয়েশিয়ায় বেশি পারিশ্রমিকে বৈধভাবে কর্মী পাঠাতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা ATM আসহারুল ইসলামের আপিলের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। ওই দিন আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে থাকবে মামলাটি। ATM আসহারের আইনজীবী জানান, মামলার 90% শুনানি শেষ হয়েছে। আগামী দিনে পরবর্তী শুনানি করা হবে। কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না, এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলা। আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চার বছরের শেষ হয়নি মেহেরপুর স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রকল্পের কাজ। নানা সংকটে থেমে আছে প্রকল্পটি, ফলে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা। এই অবস্থায় পৌরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মী ও স্থানীয়দের। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মেহেরপুর শহরের অপচনশীল বর্জ্যকে পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্যকে পরিবেশ বান্ধব করে সার তৈরির লক্ষ্যে তৈরি করা হয় এই পয়ঃবর্জ্য পরিশোধনাগার। 2021 সালে উদ্বোধন করা হলেও অবকাঠামোগত ত্রুটি, অর্থ বরাদ্দ ও জনবল সংকটে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। বরং শহরের আবর্জনাগুলো যত্রতত্র ফেলার কারণে ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। বসত বাড়ির পাশে একবারে ময়লা ফেলে, আমরা এখানে বাচ্চারা খেলা খেলতে পারে না, আমাদের অনেক গ্যাস লাগে, গ্যাস গন্ধ লাগে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে, এতে মানুষের অনেক কষ্ট সাধিত হচ্ছে। রাস্তা চিপা হওয়ার কারণে অনেক সময় ময়লা বেশি হওয়ার কারণে রাস্তার উপরেও চলে যায়। আমরা চাচ্ছি যে ময়লাটা যেন ভবিষ্যতে না ফেলে। পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। পয়ঃবর্জ্য থেকে সার তৈরি করার একটা প্রকল্প ছিল এবং সেটা কিছুটা বাস্তবায়ন হচ্ছে এবং বাকিটা আরো সুন্দরভাবে এই প্রকল্পটা চলমান হলে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করা হবে। এ থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেম যেটা করা হয়েছিল এটাকে ঢেলে সাজাতে হবে। পৌর কর্তৃপক্ষ বলছে, অর্থ বরাদ্দ পেলে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালু করা সম্ভব। সম্প্রতি একটি প্রজেক্ট থেকে আমাদের কিছু ডিরেকশন দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা একটা রিপোর্ট দিব। সেখানে এই প্রকল্প থেকে সেই যদি আমরা কারিগরি সহযোগিতা পাই, তাহলে এই মেহেরপুর পৌরসভার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো আমরা পরিবেশ বান্ধব উপায়ে
ম্যানেজ করতে পারবো। তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরিতে ব্যয় হয়েছিল 2,72 লাখ টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিতর্কিত কাশ্মীরে হামলা নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় দুদেশকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে ভারতের দাবি যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ভারত। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পেহেলগামে হামলার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে। আকাশ সীমা বন্ধ সহ একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই চলেছে দেশ দুটি। এমন ঘটনা ও উত্তেজনায় সীমান্তের বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। তবে বিতর্কিত এই হামলা নিয়ে ভারত পাকিস্তানকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় দুই দেশকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুই দেশের সম্পর্ক উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে। আপনারা কোনো ভুল করবেন না। সামরিক সমাধান কোনো সমাধান হতে পারে না। দোষীদের অবশ্যই বিশ্বাসযোগ্য ও আইনি উপায়ে বিচারের আওতায় আনতে হবে। এদিকে ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখায় হামলা হলে চরম মূল্য দিতে হবে নয়াদিল্লিকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহেলগামের ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভারতের দাবি যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ভারতকে ব্রহ্মাস্ত্র নামের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া। এর সাহায্যে মাঝ আকাশেই ধ্বংস করা যাবে ড্রোন এবং যুদ্ধ বিমান। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দেশটি। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে খেলার খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী সামিত সোম। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সমিতের। বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছে সামিত। আগামী 2-1 দিনের মধ্যেই কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদনের কথা রয়েছে সামিত সোমের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সামিতের পাসপোর্ট সহ অন্যান্য সকল আনুষ্ঠানিকতা এগিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাসপোর্ট পাওয়ার পর ফিফায় আবেদন করা হবে। হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে সফরকারীদের কাছে 5 উইকেটে হেরেছে স্বাগতিকরা। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 47 ওভার 5 বলে গুটিয়ে যাওয়ার আগে সংগ্রহ করে 179 রান। সুমাইয়া 73 বলে 6-4-এর সহায়তায় করেন 52 রান। এছাড়া শারমিন সুলতানার ব্যাটে আসে 34 রান। জবাবে সফরকারীরা 5 উইকেট ও 4 ওভার 1 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। টুনিসিফে 118 বলে খেলেন 89 রানের ইনিংস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। লন্ডনে চিকিৎসা শেষে 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানালেন দেশবাসীকে। বিমানবন্দর থেকে ফিরোজা, মানুষের বাঁধ ভাঙা উল্লাস, শুভেচ্ছা ভালোবাসা সিক্ত বিএনপি নেত্রী। গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে আশা মির্জা ফখরুলের। জুবায়দা রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। এবার কোরবানির ঈদে টানা 10 দিন ছুটির সুখবর দিল সরকার।
উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল। এবং নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখার বাস্তবায়ন চায় এনসিপি, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুতই জাতীয় সনদ জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।